আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ভিডিও সেশনে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা প্রথম বর্ষে এবার ভর্তি হবে তাদের কথা বিবেচনা করে আমি একটি অধ্যায় আজকে আলোচনা করব। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। তাহলে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ভেক্টর। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে ফান্ডামেন্টাল চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। এই ভেক্টর যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি তাহলে দেখা যাবে অনেক গাণিতিক ক্যালকুলেশন, অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে আমাদের অনেক বিপদে পড়তে হবে। এটার সঙ্গে তোমার দ্বিতীয় পত্রের মানে ভেক্টর রাশি যেগুলোই আছে সেখানে আমাদের এই ভেক্টরের প্রয়োজন পড়বে। এজন্য এই অধ্যায়টি পুরো পদার্থবিজ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটিকে এজন্যই পদার্থবিজ্ঞান বইয়ের শুরুতেই সন্নিবেশিত করা হয়েছে। তাহলে আমরা আগে ভেক্টর অধ্যায়টি পড়ার আগে ভেক্টর রাশি কী এবং স্কেলার রাশি কী সেগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব। এগুলো আমরা আগে থেকেই 9-10 থাকার সময় জেনে এসেছি, তবুও আবার বলতে হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেগুলোকে বলা হবে ভেক্টর রাশি। এবং স্কেলার রাশি হচ্ছে যেসব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা আমাদের সংজ্ঞার যে জ্ঞান এখানেই সীমাবদ্ধ রাখবো। উপরের উচ্চতর পড়াশোনাতে গেলে আমরা ভেক্টর রাশিকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি, ভেক্টর স্পেস, সেগুলো আমরা পরবর্তীতে উচ্চতর শ্রেণীতে যখন পড়বো সেগুলো আমরা তখন জানবো। তো এখন আমাদের আলোচনা আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো, কোনো জিনিসকে আমরা অযথা জটিল করার চেষ্টা করব। এখন ভেক্টর আলোচনা করার পূর্ব মুহূর্তে আমরা আগে একটি সরলরেখা, একটি অ্যারো চিহ্ন দিয়ে তীর চিহ্নিত সরল রেখা দেখাচ্ছি। এখানে এই বিন্দুটিকে বলা হয় পাদবিন্দু এবং এই বিন্দুটিকে বলা হয় শীর্ষবিন্দু। যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এটার দিক হচ্ছে এই দিক থেকে ওই দিক বরাবর। যে কোনো ভেক্টর রাশির দিক হচ্ছে তার পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। এটাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। একটি ভেক্টর রাশিকে আমরা চাইলে একটি ভেক্টর রাশি এভাবে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, তার নিচে দিয়ে প্রকাশ করতে পারি, এভাবে একটি ছোট বার চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, হ্যাঁ, ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এভাবে এটিও একটা ভেক্টর রাশি, এটিকে বলা হয় একক ভেক্টর, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এরকম ভেক্টর রাশির অনেকগুলো উদাহরণ রয়েছে। তার মধ্যে বল, একটি ভেক্টর রাশি আমরা আগে থেকে জানি, কেন্দ্রমুখী বল রয়েছে, তারপরে টর্ক বলে একটি ভেক্টর রাশি রয়েছে, ঘূর্ণন গতির জন্য যেটি সৃষ্টি হয়, কৌণিক ভরবেগ রয়েছে। এখানে আমরা শুরুতে সারফেস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যে আমরা যেটাকে বলবো তল, সারফেস বা তল, এটিও একটি ভেক্টর রাশি। ধরো এটি হচ্ছে আমার একটি সিলিন্ড্রিক্যাল সারফেস। এখন এই সিলিন্ড্রিক্যাল সারফেসে আমরা যদি এই তলের মান বের করতে চাই তাহলে এর মানটি হবে এই সিলিন্ডারের ক্ষেত্রফলের সমান। কিন্তু এখন আমাদের দেখতে হবে এটি কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক। এখন সিলিন্ডারের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তার ক্ষেত্রফল বা তার ওই তলের দিক কোন দিক হবে। ধরো আমরা যদি এরকম কয়েকটি বিন্দু বাছাই করতে চাই, এই বিন্দুতে তার দিক কোন দিক হবে, এই বিন্দু তার দিক কোন দিক হবে, সবসময় তলের দিক হবে ওই বিন্দু থেকে লম্ব বরাবর বাইরের দিকে। যেমন ধরো এখানে এটা হবে লম্ব বরাবর বাইরের দিকে, এই তলের এটা ডিরেকশন হবে লম্ব বরাবর বাইরের দিকে। এখানে যদি কোনো বিন্দু আমরা নিই, এই তলের দিক হবে লম্ব বরাবর বাইরের দিকে, এই তলের দিক হবে লম্ব বরাবর বাইরের দিকে। এটা আমরা ঠিক করে দেখাতে পারছি না বলে আমরা উপরে নিচে দেখাচ্ছি। আসলে তো আমাদের সারফেসটি তার এরকম হবে না। আমরা যদি একটা চিন্তা করি যে এই মার্কারটাকে চিন্তা করি সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে এটার তল ভেক্টরের দিক হবে এই বিন্দুতে যদি নির্ণয় করতে চাই, এই লম্ব বরাবর এই দিক হবে। এখানে একটি বিন্দু চিন্তা করলে লম্ব বরাবর এই দিক হবে, এখানে উপরে চিন্তা করলে লম্ব বরাবর এই বরাবর। সবসময় মনে রাখতে হবে লম্ব বরাবর বহির্মুখী। এটি হচ্ছে আমাদের তল ভেক্টরের একটি সংজ্ঞা। এরপরে ফিজিক্সের মধ্যে আরো ফান্ডামেন্টাল কিছু জিনিস রয়েছে। যেমন আমরা ফিজিক্সের মধ্যে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন থাকে, ঘূর্ণন গতি যখন হয়, ধরো চিন্তা করো একটি আমরা এই কন্টেইনার বা আমরা বয়াম বলতে পারি, আচারের বয়াম, যে কোনো কিছু আমরা যদি এটাকে খুলতে চাই তখন সবসময় দেখবে এটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটাকে আমরা ঘুরাই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালেই এটা উপরের দিকে উঠে যায়। তোমরা বাথরুমের এই কল বলো, কল যদি আমরা
বন্ধ ছিল, এটাকে যদি আমরা চালু করতে চাই আমরা সবসময় এন্টি ক্লকওয়াইজ ঘোরাবো যে কোনো কিছু। আর যে কোনো কিছু বন্ধ করতে গেলে আমরা কি করবো, সেটাকে ক্লকওয়াইজ ঘোরাবো। এখন এই ক্লকওয়াইজকে আমরা বলে থাকি বামাবর্তী এবং এন্টি ক্লকওয়াইজকে বলে থাকি আমরা ডানাবর্তী। এন্টি ক্লকওয়াইজকে ডানাবর্তী বলার কারণটি কি, এটাকে আমরা এইভাবে হাতের সঙ্গে এবং চিন্তা করতে পারি। আমরা কিন্তু একটা হাতকে এভাবে যদি ঘুরাতে চাই, খেয়াল করো, এই যেভাবে আমরা ডান হাত এবং বাম হাত যদি ঘুরাচ্ছি, ডান হাত যেভাবে আমরা ঘুরাচ্ছি এভাবে কিন্তু আমরা সবসময় হাতটাকে রিল্যাক্সলিভাবে ঘুরাই। এভাবে কিন্তু আমরা বলবো না, এভাবে আমাদের কষ্ট হয় হাত ঘুরাতে, এভাবে কিন্তু আমাদের হাতটা ঘুরাতে সহজ হয়। এখন আমার ডান হাতের দিকে খেয়াল করো, এটি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এই জন্য আমরা সবসময় বলে থাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনটাকে বলে থাকি ডান হাত আবর্তন করছে। আর এভাবে যখন ঘুরাচ্ছি খেয়াল করো, এই যেভাবে, ধর আমার বাম হাতটার দিকে তাকাও, আমার বাম হাতটা কি নির্দেশ করছে, এই যে বাম হাত যে আমি ঘুরাচ্ছি এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এই জন্য ক্লকওয়াইজ ডিরেকশনটাকে বলা হয় বাংলাতে বামাবর্তী, এবং এটাকে সবসময় ঋণাত্মক বলা হয়, এবং যেটাকে আমরা বলে থাকি এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিক, সেটাকে আমরা ডানাবর্তী বলে থাকি, সেটাকে আমরা পজিটিভ চিহ্ন ধরে থাকি ফিজিক্সে, এটা ডিরেকশন হিসেবে। সবসময় আমরা এই কনভেনশনগুলো মেনে চলব। তাহলে এগুলো আমাদের জানতে হবে। আমরা ভেক্টর রাশিতে এভাবে শিখবো যে কীভাবে যে বয়ব আমরা খুলতে পারছি, বা ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ক্যাটারি খুলে যায়। এর একটি কারণ হচ্ছে ওয়াইফ বরাবর আমরা জানি পজিটিভ ডিরেকশন হচ্ছে উপরের দিকে এবং নেগেটিভ ডিরেকশনটাকে আমরা বলি নিচের দিকে। ক্লকওয়াইজ ঘুরলে কোনো কিছু উপরের দিকে উঠে যায়, এই জন্য এটাকে পজিটিভ ধরা হয়, এবং এন্টি ক্লকওয়াইজ ঘুরলে কোনো কিছু উপরের দিকে উঠে যায়, এই জন্য এটাকে আমরা পজিটিভ ধরি, এবং ক্লকওয়াইজ হলে সেটি নিচের দিকে নেমে যায়, এই জন্য এটাকে আমরা নেগেটিভ ধরে নিই। এটা সব জায়গাতেই সর্বজন বিদিত এবং কনভেনশন। এটাকে আমরা অনেক ব্যবহার করব, বিস্তর আলোচনা করবো এটিকে নিয়ে। টর্কের কথা আমাদের আছে, জড়তার ভ্রামকের কথা আছে, অনেক কিছু আমরা বিস্তারিত করে আলোচনা করব। জড়তার ভ্রামক নিয়ে আমরা এখন আলোচনা করব না, পরবর্তী অধ্যায় 3-4-এ আমাদের এগুলো নিয়ে আলোচনা রয়েছে। তাহলে আমরা প্রথমে এই ভেক্টর রাশির কতগুলো সংজ্ঞা আমরা শিখব। প্রথমে হচ্ছে যেটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। কারণ ফিজিক্সের মধ্যে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে, এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসলেই আমাদের বিভিন্ন ভেক্টরের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে। সেটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। এবং এই সংজ্ঞাটি হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা আগে থেকে নির্ধারিত নয়, সেগুলোকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। আমি আবারও বলছি, যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি আগে থেকে নির্ধারণ করে দেয়া না থাকে তাহলে আমরা সেটিকে বলবো স্বাধীন ভেক্টর। এর বিপরীত ভেক্টরটি হচ্ছে আমরা যে কোনো দিকে পাদবিন্দু দিতে পারি, যে কোনো একটি ভেক্টর, যে এরকম দিলাম, এভাবে দিলাম, এই সবগুলো হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর, ঠিক আছে। আর আরেকটি হচ্ছে সেটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এটির সংজ্ঞা হচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি কোথায় হবে তা যদি আগে থেকেই নির্ধারণ করে দেওয়া থাকে সেটিকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর, বা ইংরেজিতে বলা হয় লোকালাইজড ভেক্টর। যেমন ধরো আমরা যদি একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিই, এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখান থেকে যদি আমরা একটা ভেক্টর এভাবে আঁকি, ঠিক আছে, বিন্দু নির্দেশ করছে, এটাকে আমরা পরবর্তীতে জানবো, যেটাকে বলা হবে অবস্থান ভেক্টর। সেখানে কিন্তু দেখো এই ভেক্টরটির পাদবিন্দু কিন্তু আগে থেকে নির্ধারণ করে দেয় কোথায় হবে। তাই এটি হচ্ছে একটি সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। এখন ভেক্টর রাশির মানকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, আমি বলে দিচ্ছি। ভেক্টর রাশির মান প্রকাশ করার জন্য এটি যদি একটি ভেক্টর রাশি হয়ে থাকে, এটির মানকে আমরা প্রকাশ করতে পারি কি মূল্য চিহ্ন দিয়ে করতে পারি, অথবা শুধু এভাবে লিখলেও আমরা বুঝবো ভেক্টর রাশির মান বোঝাচ্ছি বা পরম মান, এটাকে আমরা করে থাকি ম্যাগনিটিউড। তাহলে আমরা এভাবে এগুলো জানলাম। এরপর আরো অনেক সংজ্ঞা রয়েছে। সঠিক ভেক্টর বলে একটা কথা আছে, প্রপার ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় সেগুলোকে বলা হবে প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর। তাহলে ভেক্টরের মান এবং দিক দুটোই থাকতে হবে। তাহলে এরপর আমরা করব শূন্য ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান শূন্য সেগুলোকে বলা হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন এই শূন্য ভেক্টর আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমাদের ভেক্টরের যোগ এবং বিয়োগের প্রয়োজন হবে। তাহলে ভেক্টরের যোগ এবং বিয়োগ শেখার আগে আমরা আরেকটি সংজ্ঞা শিখে নিই, সেটি হচ্ছে
সমজাতীয় ভেক্টর বলতে আমরা কি বুঝি? সমজাতীয় ভেক্টর হচ্ছে এক জাতীয় ভেক্টর। যেমন অনেকগুলো ভেক্টর যদি বল নির্দেশ করে, ধরো তুমি একটি পেন্সিল বক্সের মধ্যে অনেকগুলো পেন্সিল রয়েছে, সেটা যেভাবেই রাখা হোক না কেন, ধরো একটি মার্কারের বাক্সের মধ্যে কয়েকটি মার্কার এভাবে রাখা আছে, এইভাবে, ঠিক আছে। এখন আমাদের কালো কালো মিলাতে হবে, হ্যাঁ, এইভাবে রাখা আছে, এইভাবে রাখা আছে, যেভাবেই হোক, এগুলো এই মার্কারগুলো সবই কিন্তু হচ্ছে এক জাতীয়। এখন এই মার্কার দিয়ে আমরা যদি সরল নির্দেশ করি, তখন সেগুলোকে আমরা বলতে পারবো এক জাতীয় ভেক্টর বা সমজাতীয় ভেক্টর। এগুলো দিয়ে যদি আমরা বল নির্দেশ করি, তখন সেগুলোকে আমরা বলবো কি? সমজাতীয় ভেক্টর। তাহলে ভেক্টরের যোগ যদি আমরা জানতে চাই, ভেক্টরের যোগ তখনই করা যাবে যখন দুটো ভেক্টর সমজাতীয় হবে। তুমি সরণের সঙ্গে সরণ যোগ করতে পারবে, সরণের সাথে কখনো বেগ যোগ বিয়োগ কিছুই করতে পারবে না। অথবা বলের সঙ্গে তুমি বল যোগ করতে পারবে, ভরবেগের সাথে ভরবেগ যোগ করতে পারবে, কিন্তু ভরবেগের সঙ্গে কখনোই শুধুমাত্র বেগকে তুমি যোগ করতে পারবে না, কারণ এরা সমজাতীয় ভেক্টর নয়। তাহলে এরপরে আমরা আরও কিছু সংজ্ঞার মধ্যে যাই। তাহলে আমরা ভেক্টরের যোগ যদি শিখতে চাই, ভেক্টরের যোগ আমরা কিভাবে বলবো, বা সমান ভেক্টর কি, আমাদের অনেক সংজ্ঞা এখানে রয়েছে। দুটো ভেক্টর রাশিকে আমরা কখন সমান বলবো? তাহলে দুটো ভেক্টরকে আমরা তখনই সমান বলবো যখন দুটো ভেক্টর রাশির মান সমান হবে এবং তাদের দিক যখন একই হবে। আমি আবারও বলছি, দুটি ভেক্টর রাশি, সমজাতীয় ভেক্টর রাশি মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয়, তখন আমরা সেসব ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর। কারণ সমান হলে শুধুমাত্র মান সমান হলেই চলবে না, এর সঙ্গে দিকটাও একই দিকে হতে হবে। তাহলে এটাকে আমরা বলে থাকি সমান ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কি হবে? মানগুলো সমান হবে ঠিকই, কিন্তু দিকটা কি হবে? বিপরীতমুখী হবে। তা সেগুলোকে আমরা বলবো বিপরীতমুখী ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের মান সমান কিন্তু যে ভেক্টরদের মান সমান কিন্তু দিক বিপরীতমুখী, সেগুলোকে আমরা বলে থাকবো বিপরীতমুখী ভেক্টর। সেগুলোর আমরা অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে। তারপরে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর, বা ইংরেজিতে বলা হয় লাইকওয়াইজ ভেক্টর। সদৃশ, দেখতে একই রকম, কিন্তু এখানে সমান ভেক্টরের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে এদের মান সমান হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এদের দিক যদি একই হয়, তাহলে আমরা এদেরকে বলে থাকবো সদৃশ ভেক্টর। তাহলে এটা বলা যেতে পারে দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই হয়, এখানে তাদের মান সমান হতেও পারে, নাও হতে পারে। এই জন্য আমরা বলতে পারি সব সদৃশ ভেক্টরই সমান ভেক্টর, কিন্তু সব সমান ভেক্টরই হচ্ছে সদৃশ ভেক্টর, কিন্তু সব সদৃশ ভেক্টরই সমান ভেক্টর নয়, কারণ তাদের মান সমান নাও হতে পারে। শুধুমাত্র দিক একই হলেই সেগুলোকে আমরা বলে থাকবো সদৃশ, কিন্তু দিকের সঙ্গে তাদের মান যদি সমান হয়ে যায়, তখন এগুলোকে আমরা বলবো কি? সমান ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর কি হবে? দুটো ভেক্টরের মান যাই হোক না কেন, তাদের দিক যদি বিপরীত দিকে হয়, তাহলে সেগুলোকে আমরা বলে থাকবো বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টরস। এখানে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটি সংজ্ঞাতে চলে যাচ্ছি, সেটিকে আমরা বলবো একক ভেক্টর। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর। তাহলে নাম শুনে এটা বোঝা যাচ্ছে যে এটার সংজ্ঞাটা কিরকম হতে পারে। যে ভেক্টরের মান এক বা ওয়ান বা ইউনিট মানে হচ্ছে এক, সেগুলোকে বলা হবে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর আমরা কিভাবে বুঝতে পারি? ধরো আমরা একটি লম্বা সরল রেখা নিলাম, এটা দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, এটাকে একটি ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করছি। এই যে এই ভেক্টর রাশিটি, এই ভেক্টর রাশিটির মান ধরে নিচ্ছি আমরা, এটির মান হচ্ছে 4 একক। তাহলে এই একক ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে কোনো ছোট হাতের অক্ষর লিখে তার উপর যদি আমরা এরকম চিহ্ন দিই বা টুপি চিহ্ন দিই, সেগুলোকে আমরা বলে থাকবো একক ভেক্টর। এখন দেখো, আমরা ধরে নিচ্ছি এই ভেক্টরটাকে আমরা 4টা সমান ভাগে ভাগ করব। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে কি? 1 একক করে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো, একটা ভেক্টরকে আমরা 4টি ভাগে ভাগ করলাম, এই ভেক্টরের মান ছিল 4, তাহলে সমান 4 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান হবে 1 ইউনিট।
তাহলে এটিকে আমরা লিখতে পারি একটি একক ভেক্টর, এটি আরেকটি একক ভেক্টর, মান তো 1। তাহলে 4টি যদি যোগ করি আমরা কি পাবো? আমরা তাহলে এরকম লিখতেই পারি যে আমাদের ক্যাপিটাল A হচ্ছে 4টি একক ভেক্টরের সমষ্টি। এটাকে আমরা লিখতেই পারি। তাহলে এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি? A ভেক্টর বস্তু হচ্ছে 4, A ইউনিট ভেক্টর। এখন এই 4 আসলে কি? 4 ছিল কি ওই ভেক্টরটির পরম মান। তাহলে আমরা এভাবে লিখতেই পারি। খেয়াল করো, এই 4 এর জায়গায় আমরা লিখতে পারবো মডুলাস অফ A ইনটু কি A। তাহলে আমরা একক ভেক্টরের সংজ্ঞা কিন্তু আরেকভাবে দিতে পারি যে একক ভেক্টরটিকে আমরা পাবো এইভাবে, একটি ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। কিন্তু শর্ত হচ্ছে কোনো কারণে যদি এই ভেক্টরের মানটি 0 হয়ে যায় তখন কিন্তু আমরা এটি পাবো কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য কোনো ক্রমেই এই ভেক্টরটির মান 0 হতে পারবে না। এই জন্য আমরা একটি কথা বলে থাকি যে মান 0 নয় এমন কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এই খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা যে মান 0 নয় এমন কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাবো। দেখো এখান থেকে আমরা আরেকটি জিনিস বের করতে পারি। খেয়াল করো, এখানে দেখো আমরা যে এই জায়গাতে ছিল এই 4 ছিল কিন্তু একটি স্কেলার রাশি, 4 ছিল একটি স্কেলার রাশি। আর এই যে একক ভেক্টর এটি কিন্তু একটি ভেক্টর রাশি। তার মানে আমরা কিন্তু এই কথাও বলতে পারি একটি স্কেলারকে যদি আমরা একটি একক ভেক্টর দিয়ে গুণ করি তাহলে সেটি কিন্তু একটি ভেক্টর রাশিতে রূপান্তরিত হবে। আমি আবারও বলছি, যে কোনো স্কেলার রাশিকে যদি আমরা একটি একক ভেক্টর দিয়ে গুণ করি তখনই সেটি একটি ভেক্টর রাশিতে রূপান্তরিত হবে। এগুলি বারবার আপনারা এই দিকগুলো দেখতে পাবো। তাহলে আমাদের একক ভেক্টরের সংজ্ঞাটা আমরা শিখে ফেলব। তাহলে এরপরে আমরা যাব সমজাতীয় ভেক্টরের কথা আমরা বলেছি, সমভেক্টরের কথা বলেছি, স্বাধীন ভেক্টরের কথা বলেছি, সীমাবদ্ধ ভেক্টরের কথা বলেছি। তারপরে আমরা এখন চলে যাব আয়তাকার একক ভেক্টর। সেটি একটি একক ভেক্টর। আর এই সংজ্ঞার মধ্যে আমরা করব সেটি হচ্ছে আয়তাকার একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এখন আমরা জানি যে কোনো দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক অবস্থান আমরা যদি প্রকাশ করতে চাই, খেয়াল করো এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল স্পেস। দ্বিমাত্রিক বা আমরা বলতে পারি 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটি হচ্ছে x অক্ষ, y অক্ষ, ধনাত্মক x, ঋণাত্মক x, পজিটিভ y, নেগেটিভ y, আমরা এটি দিলাম। আর একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা একটি ঘন বস্তু যদি এখানে আঁকি, একটি অক্ষ হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর, এটি ত্রিমাত্রিক বস্তু যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সবই রয়েছে। একটি অক্ষ হচ্ছে তার প্রস্থ বরাবর এবং একটি অক্ষ হচ্ছে তার উচ্চতা বরাবর। সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি। একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি হয় আমরা ধরো এরকম মার্কার দিয়ে দেখাতে পারি। এটি হচ্ছে যদি ধরে নাও আমরা আচ্ছা অক্ষ যদি আমরা চিন্তা করতে চাই এভাবে ধরি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, বের হয়ে আসছে। আমরা পজিটিভ চিন্তা করি, এভাবে আমরা যদি জয়েন করি তাহলে আয়তাকার একক ভেক্টর হচ্ছে কি, যে পরস্পর লম্ব অক্ষ বরাবর যে একক ভেক্টর ক্রিয়াশীল। এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর ক্রিয়াশীল বা যে একক ভেক্টর কাজ করে সেগুলোকে আমরা বলে থাকবো আয়তাকার একক ভেক্টর। তাহলে সেগুলো আমরা এভাবে জানতে পারবো। তাহলে এটা বলতে পারি আমরা এভাবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর
এই ধনাত্মক দিক বরাবর যে ভেক্টর ক্রিয়াশীল যে একক ভেক্টর বিবেচনা করা হয় সেগুলোকে আমরা বলে থাকবো আয়তাকার একক ভেক্টর। ধনাত্মক দিক বরাবর, যেমন ধরো আমরা যদি এটিকে এক্স অক্ষ বলে থাকি, এটি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর এই অক্ষটিকে এই ভেক্টরটিকে আমরা বলে থাকবো আই। এটিকে যদি ওয়াই অক্ষ চিন্তা করি, এই বরাবর যে একক ভেক্টর সেটিকে আমরা বলে থাকবো জে। আর এটি যদি জেড অক্ষ হয়, এই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটিকে আমরা বলে থাকবো কে। তাহলে এই আই জে কে পরস্পর লম্ব তিনটি অক্ষ কিন্তু এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এখানে আমরা একই অবস্থা, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এই বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় সেটিকে আমরা প্রকাশ করব আই দিয়ে। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় সেটিকে আমরা প্রকাশ করব জে দিয়ে। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটিকে আমরা বিবেচনা করব কে দিয়ে। তাহলে এগুলোকে আমরা বলে থাকি, এগুলো মানও কিন্তু এক। কিন্তু খেয়াল করো, এটা দ্বিমাত্রিক হলে আমরা এখন যেভাবে অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর যে আই জে কে, এগুলো কিন্তু সিম্বলিক, এগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। এখন যদি প্রশ্ন করা হয় একক ভেক্টর এবং আয়তাকার একক ভেক্টরের মধ্যে কোনো তফাৎ রয়েছে কিনা, তখন আমরা কি উত্তর দেব? কারণ দুটোই কিন্তু একক ভেক্টর, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে? দুটো ভেক্টরের মানই হচ্ছে 1, কিন্তু আয়তাকার একক ভেক্টরের দিক সবসময় নির্দিষ্ট করে দেয় এবং এগুলো কেবলমাত্র শুধুমাত্র এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যেগুলো হচ্ছে পরস্পর লম্ব তিনটি অক্ষ বরাবর হবে। কিন্তু একক ভেক্টরের দিক যে কোনো দিকে হতে পারে, লম্ব বরাবর হতে পারে, সমান্তরাল বরাবর হতে পারে, যে কোনো কোণে হতে পারে। তাহলে এটি হচ্ছে দুটির মধ্যে একটি মৌলিক পার্থক্য। একক ভেক্টরের দিক যে কোনো দিকে হতে পারে, কিন্তু আয়তাকার একক ভেক্টরের দিক পরস্পর লম্ব তিনটি অক্ষ বরাবরই হবে। এগুলো মাঝে মাঝে তোমার অনুধাবন প্রশ্ন হিসেবে পরীক্ষাতে এসে পড়বে। তাহলে এখন আমরা এর পরবর্তী সংজ্ঞাটি, খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, সেটিকে আমরা বলে থাকি অবস্থান ভেক্টর। এটাকে বলা হয়ে থাকে পজিশন ভেক্টর। নাম শুনেই বুঝতে পারছি একটা অবস্থান আমরা এই ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে চাচ্ছি। ধরো এখানে যদি বলা থাকে এটি হচ্ছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটি হচ্ছে তার মূল বিন্দু। এগুলোকে আমরা বলে থাকি প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম। এটাকে আমরা ফিজিক্সে আরো পরবর্তীতে বলবো। জড় প্রসঙ্গ কাঠামো রয়েছে একটি কথা এবং অজড় প্রসঙ্গ কাঠামো আরেকটি কথা রয়েছে। আমরা এখানে শুধুমাত্র জড় ও অজড়তে না গিয়ে এটিকে শুধুমাত্র প্রসঙ্গ কাঠামো বলছি। তাহলে এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে ও বিন্দু। তাহলে এখানে এই ও বিন্দুর সাপেক্ষে আমরা যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, এই বিন্দুটি এখানে 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 যে কোনো জায়গায় হতে পারে, আমরা ধরে নিচ্ছি এটা সবই ধনাত্মক দিকে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু, সেটি হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর প্রয়োজন, সেটিকে আমরা যে ভেক্টর ব্যবহার করা হয় সেটিকে আমরা বলে থাকবো কি অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় বা যে ভেক্টর নির্দেশ করা হয় সেগুলোকে বলা হয়ে থাকে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এটাকে আমরা সবসময় আর দিয়ে প্রকাশ করে থাকি, এক্সেপশনালি এটা হচ্ছে আর। এখন আমরা আগে থেকেই জানি যে ভেক্টরের যোগ কিভাবে করতে হয় বা ভেক্টরের ডিরেকশন কিভাবে করতে হয়। ভেক্টরের যোগের জন্য আমাদের কিছু সূত্র রয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে ত্রিভুজ সূত্র। অনেক সূত্র আমাদের রয়েছে যোগ করার জন্য, ত্রিভুজ সূত্র রয়েছে, সামন্তরিক সূত্র রয়েছে, অনেক কিছু রয়েছে। আর আমরা দেখতে চাই একটি অবস্থান ভেক্টরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা প্রকাশ করতে পারি বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যোগের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, নিয়মটি হচ্ছে এই দুটো ভেক্টরকে যদি আমরা ত্রিভুজের দুটি বাহুতে স্থাপন করি, বাহুরূপে ধরে এরকম এই পি ভেক্টরটিকে আমরা এরকম একটি ত্রিভুজের যে বাহু বিবেচনা করলাম, সেটি হচ্ছে পি, মান এবং দিক অপরিবর্তিত রেখে এটিকে আমরা প্রকাশ করলাম। প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে যদি আমরা দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি, খেয়াল করো, মান এবং দিক অপরিবর্তিত রেখে প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে আমরা যদি দ্বিতীয় ভেক্টরটির পাদবিন্দু স্থাপন করি, তাহলে তৃতীয় ভেক্টর যেটিকে আমরা বলে থাকি লব্ধি ভেক্টর, সেটি হবে প্রথম ভেক্টরের, খেয়াল করো, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুতে সংযোগকারী যে সরলরেখা, সেটিকে আমরা বলবো সেই তৃতীয় ভেক্টর বা লব্ধি ভেক্টর। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটি হবে তার কি আর। এই ডিরেকশনটা হচ্ছে
প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুতে অঙ্কিত সরলরেখা সেটি নির্দেশ করবে আমাদের এই দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এভাবে যে রেজাল্টেন্ট ভেক্টর আর হচ্ছে পি প্লাস কিউ। একইভাবে আমরা বিয়োগ করতে পারি, বিয়োগ আমরা তো বিয়োগ বলি না, আমরা ঋণাত্মক যোগ করি, সেটাকে আমরা বলে থাকি। যাই হোক, সেগুলো তোমরা আগে থেকে শিখে এসেছো, সেগুলো আমি আলোচনা বিস্তারিত করতে চাচ্ছি না। আমাদের উদ্দেশ্য ছিল যেখানে আমরা অবস্থান ভেক্টরের সমীকরণ বা কীভাবে অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে পারি সেগুলো আমরা এখন এখানে দেখব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি এই বিন্দুতে এক্স অক্ষ থেকে এই বিন্দুর উপরে লম্ব টানি, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানা হলো এবং সেই নাম দিলাম আমরা, সেটা হচ্ছে ধরো পি। তাহলে খেয়াল করো, আমরা যদি এই বিন্দু স্থানাঙ্ক ধরে নিই, এটি হচ্ছে এক্স কমা ওয়াই, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখান থেকে আমরা আগে মানটি বের করে নিচ্ছি, তারপরে আমরা দিকে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি ত্রিভুজ ও এম পি নেই, এই ত্রিভুজ ও এম পিতে এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে যদি আমরা পিথাগোরিয়ান থিওরেম বা উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারবো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কোয়ার। তার মানে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে যে ও এম স্কোয়ার প্লাস এম পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে আমাদের ও এম পি হচ্ছে কি এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আর স্কোয়ার। সুতরাং আর এটি হবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থেকে আমরা আর লিখতে পারি অথবা এই মডুলাস অফ আর। তার মানে এই অবস্থা ভেক্টরের মান প্রকাশ করার শর্ত হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটির ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, এখানে যদি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে চাই, মানে ডিরেকশনটা আমরা ঠিক করতে চাচ্ছি, ডিরেকশনটা হবে কোন দিকে, এই দিকে। এখন যদি আমরা ত্রিভুজ এই ও এম পি, এই ত্রিভুজ যদি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে, ও এম ভেক্টর প্লাস এম পি ভেক্টর, ও এম ভেক্টর প্লাস এম পি ভেক্টর ইকুয়াল টু কি হবে আমাদের ওপি ভেক্টর। এখন আমরা তো এখানে শুধুমাত্র জানি যে মান ছিল এক্স। আমরা একটু আগে শিখে এসেছি একটি স্কেলার রাশিকে যদি আমরা কোনো একক ভেক্টর দিয়ে গুণ করি, তার খেয়াল রাখতে হবে ওই স্কেলার রাশিটি ওই বরাবর যে একক ভেক্টর থাকবে সেটিকে দিয়ে যদি গুণ করা হয়, তাহলে কেবলমাত্র আমরা একটি ভেক্টর রাশি পাবো। তাহলে এখন দেখো এই ও এর ভেক্টরটি কি হবে, এই ভেক্টরটির মান হচ্ছে আমাদের এক্স, আর এই বরাবর একক ভেক্টর হচ্ছে কি আই। তাহলে ওই যে স্কেলার রাশির সঙ্গে যদি আমরা একক ভেক্টর গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এই ও এর ভেক্টরটি পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স আই প্লাস এম পি। এখন খেয়াল করো এই এম, এটা কিন্তু হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তার মানে যে ভেক্টরের দিকে হলে এটিও কিন্তু এই দিকেই হবে, সমান্তরাল লম্ব বরাবর কিন্তু হচ্ছে। তাহলে আমাদের এই যে ভেক্টরটির ডিরেকশনে কি হবে, এই দিকে হবে। তাহলে আমাদের এই এমটি মানে কি, এটির মান ছিল ওয়াই। তাহলে ওয়াই এর সঙ্গে আমাদের কি গুণ করতে হবে, একটি একক ভেক্টর, সেটা হচ্ছে জে। তাহলে আমাদের এমপি সমান হবে ওয়াই জে। আর ওপিকে আমরা তো আগে থেকেই আর দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমরা একটি অবস্থান ভেক্টরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করতে পারি সেটি আমরা এখানে জেনে গেলাম। আর ত্রিমাত্রিক হলে এখানে আমরা আগের মধ্যে একটি বিন্দু নেব, সেটা স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই কমা জেড। সেখান থেকে আমরা ত্রিমাত্রিকের জন্য এটাকে প্রকাশ করতে পারবো আর ইকুয়াল হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড। এটি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা কোনো অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে চাই, তখন আমরা এটি ব্যবহার করব। খেয়াল রাখতে হবে এখানে আই জে এর সহগ হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড না থেকে সংখ্যা থাকতে পারে 2i 3i 4i, যা ইচ্ছা হতে পারে, হোয়াটএভার। এবং সবসময় যে এগুলো এক্স এর ধনাত্মক দিকে হতে হবে এরকম কথা কিন্তু এখানেও হতে পারতো, তখন কিন্তু আমাদের এক্স এর মান পজিটিভ হতো, ওয়াই এর মান নেগেটিভ হতো, এখানে আমরা মাইনাস চিহ্ন আসতে পারতো, সেটা ডাজন্ট ম্যাটার। তাহলে এটার মান আমরা কিভাবে বের করবো, এটার পরমান বের করার সূত্র হচ্ছে এইভাবেই, যে আমাদের কি হবে আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ারের বর্গমূল। এভাবে আমরা একটি অবস্থান ভেক্টরকে মান এবং দিকে প্রকাশ করতে পারি। এখন যদি ধরে নেওয়া হয় তবে একটি ভেক্টর দেওয়া হলো আই বস্তু হচ্ছে ধরো 2i প্লাস 3j মাইনাস 4k। তার মানে
x অক্ষ বরাবর, ধনাত্মক x অক্ষ বরাবর 2 ঘর, ধনাত্মক y অক্ষ বরাবর 3 ঘর এবং ঋণাত্মক z অক্ষ বরাবর 4 ঘর গিয়েছে। এই ভেক্টরের অবস্থান হচ্ছে, বিন্দুর অবস্থান হচ্ছে ওই বরাবর। এটির মান যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে এটির মান আমরা কি বের করব? স্কয়ার রুট অফ x এর সহগ x স্কয়ার প্লাস y এর সহগ x স্কয়ার প্লাস, এটাকে আমরা সবসময় এটার সঙ্গে কম্পেয়ার করব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিন্তু, যে প্লাস দিয়ে মাইনাস 4k, তাহলে এটা হবে প্লাস মাইনাস 4 হোল স্কয়ার। এভাবে করলে আমরা কি পাবো? রুট 29। তাহলে এইভাবে আমরা এই অবস্থান ভেক্টরকে দিকে প্রকাশ করতে পারি। এখন একটি প্রশ্ন পরীক্ষাতে প্রায় এসে থাকে যে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। এখন সীমাবদ্ধ ভেক্টরের একটি সংজ্ঞা ছিল যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি আগে থেকে নির্ধারণ করে দেওয়া থাকে সেগুলোকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এখন দেখো, এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু কিন্তু সবসময় তার মূল বিন্দুতে অবস্থিত। মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে কিন্তু তার পাদবিন্দু হতে পারবে না। অবস্থান ভেক্টর শর্তই হচ্ছে তার পাদবিন্দুটি অবশ্যই মূল বিন্দুতে হতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা একটি কনস্ট্রেইন বা শর্ত কিন্তু আমরা এখানে আরোপ করে দিচ্ছি। তার মানে অবস্থান ভেক্টরটি হচ্ছে কি? একটি সীমাবদ্ধ ভেক্টর। এভাবে পরীক্ষায় আসলে তোমরা আগে সীমাবদ্ধ ভেক্টর সংজ্ঞা লিখবে। যদি উদাহরণমূলক প্রশ্ন হিসেবে আসে, অবস্থান ভেক্টরের সংজ্ঞা লিখবে, তারপর চিত্রকে বলে দেবে যে অবস্থান ভেক্টরটি পাদবিন্দু সবসময় তার মূল বিন্দুতে অবস্থিত হয়। এই জন্য অবস্থান ভেক্টরটি হচ্ছে কি? একটি সীমাবদ্ধ ভেক্টর। সেই সাধারণভাবে সংজ্ঞাটা লিখতে পারবে। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। এরপরে আমরা আরেকটি সংজ্ঞা বলবো, সেটি হচ্ছে সরণ ভেক্টর। এটি হচ্ছে কি? আমাদের সরণ ভেক্টর। এটিকে আমরা ইংরেজিতে এইভাবে নাম দিতে পারি যে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ধরো আমরা একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা, আমরা দুটো অবস্থান ভেক্টর দেখাতে চাচ্ছি। এটি x অক্ষ, এটি হচ্ছে কি আমাদের y অক্ষ। এটি হচ্ছে একটি অবস্থান ভেক্টর, ধরো p, এটি হচ্ছে আরেকটি অবস্থান ভেক্টর। তাহলে একটা দুটো বিন্দুর অবস্থান আছে, তাহলে p থেকে q তে তার অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব? এই অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করছি r1 দিয়ে, এবং এই অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করছি r2। তাহলে আমরা এই সরল ভেক্টরের সংজ্ঞা দিতে পারবো যে কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তন কি কণার অবস্থান ভেক্টর যে পরিবর্তন হচ্ছে, পি থেকে কিউতে যাচ্ছে বা কিউ থেকে পিতে আসছে, এই পরিবর্তনটাকে আমরা বলে থাকবো সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ধরো এটাকে যদি আমি চাইলে এই ভেক্টরটাকে আমরা যে কোনো দিকে দিতে পারি, এই বরাবর দিতে পারি, এটিও কারেক্ট। এভাবে দেওয়া যেটাই হলো, এটাকে আমরা ডেল্টা আর দিয়ে প্রকাশ করছি। আমরা এটাকে 1, 2 না দিয়ে একটি কণা ধরো আগে পি অবস্থানে ছিল, এরপরে কিছুক্ষণ পরে এটি কিউ অবস্থানে গেল, এটাকে আমরা ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন দিয়ে দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে এফ। তাহলে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, যোগের ত্রিভুজ সূত্র, তাহলে আমরা লিখতে পারবো আর আই প্লাস ডেল্টা আর ইকুয়াল টু হচ্ছে আর এফ। তাহলে এই ডেল্টা আর এটিকে বলা হচ্ছে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা কিভাবে পেতে পারি? ডেল্টা আর ইকুয়াল টু হবে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। এভাবে এখন আমরা যদি ডিরেকশনটা এদিকে দিতাম, যে আগে একটি ভেক্টরের অবস্থান ছিল কিউতে, এখন সেটি পিতে চলে আসছে, তখন কিন্তু আমরা আবার ডেল্টা আর সমান লিখতে পারতাম আর আই মাইনাস আর এফ। তাহলে এভাবে আমরা অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরল ভেক্টরও বলতে পারি। এরপরে আরো অনেক কিছু সংজ্ঞা রয়েছে, আমরা সেগুলো যদি দেখে আসতে চাই। সমরেখ ভেক্টর রয়েছে, বিপ্রতীক ভেক্টর রয়েছে। তাহলে বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টর এগুলি পরীক্ষাতে প্রায় এসে থাকে। সেটি হচ্ছে বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টর। ইংরেজিতে বলা হয়
রিসিপ্রোকাল ভেক্টর। তোমরা অনেক সময় এখানে ইংরেজিতে পড়েছো রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে বিপরীত বা ব্যতিহার ইনভার্স এখন হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় কিন্তু তাদের মান যদি একটি আরেকটি বিপরীত হয় তখন আমরা বলবো একটি ভেক্টর আরেকটি বিপরীত ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। তাহলে এখানে আমরা বলতে পারি যে সমজাতীয় দুটি ভেক্টর, তার মানে দুটি ভেক্টরের একই জাতীয়, দুটোই ধরো বল প্রকাশ করছে, দুটোই বেগ প্রকাশ করছে। সমজাতীয় দুটি ভেক্টর রাশি মান শূন্য নয়, কিন্তু এদের ভেক্টর যদি এমন হয় তাদের একটির মানের গুণাত্মক বিপরীত অপর ভেক্টরের মান হয়। তাহলে যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো আমাদের এ হচ্ছে একটি ভেক্টর, এটাকে আমরা প্রকাশ করতে পারি আই দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই কিন্তু এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের যদি বি ভেক্টরটি এক্স অক্ষ বরাবর হয় তাহলে মান যদি আগেরটি বিপরীত হয়, বিপরীত মানে কি বিপরীত হচ্ছে হাফ, তাহলে এটিকে আমরা বলে থাকবো একটি আরেকটির বিপরীত বা ব্যতিহার ভেক্টর। কিন্তু কখনোই হাফ যে এটি কিন্তু বিপরীত হবে না, যদিও টু আর হাফ একটি আরেকটির বিপরীত উল্টো, কিন্তু আই যে পরস্পর সমান্তরাল কিন্তু নয়। এক্স অক্ষ বরাবর একটি ওয়াই অক্ষ বরাবর হইতে হলে শর্ত হচ্ছে দুটোই সমান্তরাল হতে হবে এবং এক জাতীয় হতে হবে। তাহলে কেবলমাত্র যদি একটির মান আরেকটির বিপরীত হয়, মানে গুণাত্মক বিপরীত বলা হয়ে থাকে। 2 এর হাফ 3 হলে হবে 1/3, -2 হলে হবে -half। তাহলে আমরা বলে থাকবো এই এ এবং বি পরস্পর বিপরীত বা ব্যতিহার ভেক্টর। তাহলে আমরা এই মানগুলি সংখ্যাগুলি আমরা এখান থেকে জেনে গেলাম। তারপর আরেকটি সংজ্ঞা তোমার থাকে, সেটিকে বলা হয়ে থাকে অক্ষীয় ভেক্টর, এক্সিয়াল ভেক্টর। এখানে আমরা ঘূর্ণন গতির কথা আসবো। একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার সঙ্গে রৈখিক বরাবর একটি গতি, যেমন আমরা যখন বিবেচনা করি একটি বস্তু সরল রেখা বরাবর যখন যায় তখন তার মধ্যে যে ত্বরণ থাকে সেটিকে আমরা বলে থাকি রৈখিক ত্বরণ। বৃত্তাকার পথে যখন একটি বস্তু ঘুরবে তখন সেই ত্বরণটিকে আমরা রৈখিক ত্বরণ না বলে সেটিকে বলে থাকবো কৌণিক ত্বরণ। তাহলে এখানে আমাদের ঘূর্ণনের কিন্তু একটি ব্যাপার রয়েছে। তাহলে আমরা যদি ঘূর্ণনের একটি ব্যাপার চিন্তা করি তাহলে এটা আমরা এভাবে বলতে পারি যে বস্তু কণার ঘূর্ণনযুক্ত যে ভেক্টর, বস্তু কণার ঘূর্ণনযুক্ত ভেক্টরকে বলা হবে অক্ষীয় ভেক্টর। আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটি। বস্তু কণার ঘূর্ণনযুক্ত ভেক্টরকে বলা হবে অক্ষীয় ভেক্টর বলা হয়। যেন আমাদের যদি এটাকে প্রকাশ করতে চাই তখন আমাদের এটাকে বলা হবে যে বস্তুটির এই ভেক্টরটিকে আমরা প্রকাশ করব বস্তুটির ঘূর্ণন অক্ষ বরাবর। এই ঘূর্ণন অক্ষ বরাবর রেখা দ্বারা এটাকে সূচিত করা হবে। এই অক্ষীয় ভেক্টরটাকে আমরা ওই বস্তুটির ঘূর্ণন অক্ষ বরাবর যে রেখা সেটি দ্বারা প্রকাশ করব। তাহলে এখন এরপরে আমরা বলতে পারবো যে অক্ষীয় ভেক্টর উদাহরণের মধ্যে হচ্ছে, উদাহরণ দিতে পারো সেটি হচ্ছে কৌণিক বেগ, তারপরে হচ্ছে কৌণিক ত্বরণ। এগুলো হচ্ছে এক একটি অক্ষীয় ভেক্টরের উদাহরণ। এরকম টর্ক রয়েছে ঘূর্ণন অবস্থা যাই হোক না কেন, আমরা রৈখিক বরাবর যেটাকে বল বলি, ঘূর্ণন অক্ষ বরাবর সেই ভেক্টরটিকে আমরা বলে থাকি টর্ক। তাহলে এভাবে আমরা অনেক সংখ্যাগুলো জানতে পারবো। এছাড়া পোলার ভেক্টর রয়েছে, সেটাকে বলা হয় বস্তু কণার ঘূর্ণনবিহীন যে ভেক্টর সেটাকে বলা হয়ে থাকে পোলার ভেক্টর। এটা হচ্ছে বস্তু কণার ঘূর্ণনবিহীন ভেক্টরকে বলা হয়ে থাকবে
পোলার ভেক্টর। তাহলে ঘূর্ণনবিহীন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলে থাকবো, নর্মালি আমরা জানি সরল বেগ, রৈখিক অক্ষ, সরল রেখা বরাবর যেগুলো থাকে, কৌণিক বেগ না হয় শুধু বেগ, কৌণিক ত্বরণ না হয় শুধু ত্বরণ, এগুলো হচ্ছে আমাদের এই পোলার ভেক্টরের উদাহরণ। তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো সংজ্ঞা আমরা জানলাম। এখন আরেকটি কথা আমরা বলে নিতে চাই। আমরা প্রথমে শূন্য ভেক্টরের কথা বলেছিলাম। একটি ভেক্টরকে আমরা শূন্য ভেক্টর কখন বলি? খেয়াল করো, শূন্য ভেক্টরের মান ছিল শূন্য, কিন্তু আমরা শূন্য ভেক্টর কিভাবে পাবো সেটি পরীক্ষাতে প্রায় এসে থাকে। ধরো এই একটি ভেক্টর হচ্ছে এ, আরেকটি ভেক্টর হচ্ছে একই, সেটিকে আমরা বি দিয়ে প্রকাশ করছি, কিন্তু এই বি হচ্ছে মাইনাস এ। কেন বলছি? কারণ দুটোর মান সমান, কিন্তু দিক হচ্ছে একটি আরেকটির বিপরীতমুখী, এবং এই দুটো ভেক্টর অবশ্যই সমজাতীয় ভেক্টর। এটি যদি বেগ হয়, এই ভেক্টরটিও বেগ নির্দেশ করছে, এটি ভরবেগ হলে এটিও ভরবেগ, এটি ত্বরণ হলে এটিও ত্বরণ। এখন যদি আমরা দুটি সমজাতীয় ভেক্টরকে দুটি বিপরীতমুখী সমজাতীয় ভেক্টরকে যদি আমরা যোগ করি, আমাদের যদি বলা হয়, এখন আমাদের বলা হলো a প্লাস বি, কি কত হবে? তাহলে আমরা কি লিখবো? এর জায়গায় a আর বি হচ্ছে কি মাইনাস এ। তখন কিন্তু আমরা কি পাবো? একটি শূন্য ভেক্টর পাবো, যেটাকে আমরা বলে থাকি নাল ভেক্টর। শূন্য ভেক্টর পাওয়ার এটি একটি শর্ত। আরেকটি হতে পারে যদি সমজাতীয় রাশি, দুটি সমজাতীয় ভেক্টর একই দিকে, এখানে ছিল দুটি বিপরীতমুখী সমজাতীয় ভেক্টরকে যদি আমরা যোগ করি, তখন আমরা কি পাবো? একটি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাবো। এখন যদি বিপরীত চিন্তা করি, সমজাতীয় ভেক্টর এটি হচ্ছে এ, এটিকে আমরা নাম দিলাম কি, এটির মান সমান এবং একই দিকে আছে। এখন যদি আমরা এই ভেক্টর থেকে এই ভেক্টরটাকে বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পাবো? এটাকে আমরা বি ধরে নিলাম, আরেকটি ভেক্টর, এটি সমান মান এবং দিক, মানও সমান, দিক একই দিক। তাহলে যদি আমরা বলা হয় এ মাইনাস বি, তখন আমরা কি পাবো? এ মাইনাস, এখন কি আসবে? এটিও কি হবে? একটি নাল ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর পর আমাদের দুটো উপায় রয়েছে। একটি হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টর বিপরীতমুখী যদি হয়, তাহলে দুটো ভেক্টরকে আমরা যোগ করলে বা তাদের লব্ধির ফলে আমরা শূন্য ভেক্টর পেতে পারি, অথবা দুটি সমজাতীয় একই সমমুখী ভেক্টরকে যদি আমরা একটি থেকে আরেকটি বিয়োগ করি, তখন আমরা কি পাবো? একটি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পেতে পারি। তা আজকের আলোচনায় আমরা আজকের ক্লাসে আমরা শিখলাম সেটি হচ্ছে ভেক্টর সংক্রান্ত কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন বা কতগুলো সংজ্ঞা। এগুলো আমাদের পরবর্তী অধ্যায়ের মধ্যে যদি আমরা প্রবেশ করব, তখন আমরা আমাদের এই সংজ্ঞাগুলো খুবই প্রয়োজনীয় হবে, এবং এখান থেকে আশা করা যায় তোমরা বোর্ড পরীক্ষার জন্য 1 নাম্বারের অ্যান্সার তোমরা এখানে করতে পারবে যদি আমার সংজ্ঞাগুলো ভালো মতো মনোযোগ দিয়ে শুনে থাকো। তাহলে আশা করি তোমরা এখান থেকে একটি জ্ঞানমূলক প্রশ্নবিদ্ধ অবশ্যই করতে পারবে। তাহলে পরবর্তীতে আমরা এর পরবর্তী যে অধ্যায়ের যে পরবর্তী অংশ, যে ভেক্টরের যোগের সূত্রের মধ্যে আমরা পড়লাম আজকে ত্রিভুজ সূত্র, এরপরে রয়েছে বহুভুজ সূত্র, এরপরে রয়েছে সামন্তরিক সূত্র, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।